News Only 24. News Only 24. ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে ফের দ্বন্দ্ব। মতুয়া কার্ড ও ধর্মীয় সার্টিফিকেট বিতরণকে কেন্দ্র করে প্রকাশ্যে এলো বিজেপির দুই নেতা। বনগাঁ সাংসদ শান্তনু ঠাকুর এবং গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুরের বিরোধ। শান্তনুর নেতৃত্বে নাট্য মন্দিরে আয়োজিত ক্যাম্পে দেওয়া হয় মতুয়া কার্ড। সেই উদ্যোগের কড়া বিরোধিতা করেন সুব্রত ঠাকুর। পরিবারের ভেতরে শুরু হয় টানাপোড়েন। মা ছবি রানী ঠাকুরের অভিযোগ, শান্তনু মহাসংঘে একচ্ছত্ব আধিপত্য চালাচ্ছেন। এই দ্বন্দ্ব মেটাতেই তিনি যান তৃণমূল সাংসদ মমতা ঠাকুরের কাছে। সেখানে উপস্থিত ছিলেন সুব্রতের দাবি, এটা কোনো রাজনীতি নয়, শুধুই পরিবারের ভেতরে মতুয়া মহাসংঘের অধিকার নিয়ে লড়াই। তবে শান্তনুর অভিযোগ, সুব্রত খুব শীঘ্রই যোগ দেবেন তৃণমূলে। সব মিলিয়ে ঠাকুরবাড়ির অন্দরের এই পারিবারিক দ্বন্দ্ব এখন পৌঁছে গেছে রাজনীতির অন্দরে। আমার বাবা মঞ্জুল কৃষ্ণ ঠাকুর, যিনি এই বাড়ির প্রধান সেবায়েত, সর্বপ্রথম আমার কাছ থেকে যখন শোনা হচ্ছে তখন আমি এটা বলবো যে সুব্রত ঠাকুর শুধু রাজনৈতিক অবস্থান পরিবর্তন করার জন্যই এই নাটকটা করছে। এবং আমার মার আজকে প্রায় 65 বছর বয়স, দীর্ঘ 40 বছর ধরে উনি বিভিন্ন রোগের সঙ্গে আছেন এবং সম্পূর্ণ ওনার দেখভাল আমি করি। ওনার সমস্ত ওষুধের যে ব্যবস্থা সেটা আমি করে দিই এবং আমার ইনকাম থেকে ওনাকে একটা মাস গেলে আমি একটা বেশ খানিকটা টাকা আমি ধার্য করি, কেননা ওনার চলার জন্য, যেটা সুব্রত ঠাকুর করে না। তো স্বাভাবিকভাবেই আমার মা যখন দীর্ঘ সময় ধরে একটা ক্রনিক রোগে ভুগছেন, তো আমি বুঝি সেটা যে মার মানসিকতার। এবার মাকে এমনভাবে মোটিভেট করা হচ্ছে, ঠিক আছে, একবার আমার বাবাকে মোটিভেট করে অস্ট্রেলিয়া পালিয়ে গেছেন, 5 বছরে দেখা নেই। আমি জেতার পরে হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসেছেন, যেটা জুড়ে বসার কারণ হচ্ছে সত্ত্বাধিকার। আর এখন ও তার জেলাসি হচ্ছে এটা যে শান্তনু ঠাকুর কেন উপরে উঠে গেল, আর বাকি কিছু নেই। শান্তনু ঠাকুর কেন মন্ত্রী হলো, আমি কেন হতে পারছি না? আমাকে হতে গেলে কি করতে হবে? বিজেপিতে তো এমএলএ থেকে মন্ত্রী হওয়া যায় না, তার জন্য আমাকে টিএমসিতে যেতে হবে। একটা নাটক তৈরি করতে হবে যাতে আমার পিছনের লোক গ্যাদার হয়, লোক গ্যাদারিং করে সিম্প্যাথি আদায় করে টিএমসিতে জাম্প খিচাও। এই শান্তনু ঠাকুর আমাকে ডিপ্রাইভ করছে। আপনারা বলুন, মতুয়া মহাসংঘ সভার এটা আমার বাবা সবচাইতে ভালো বলবে। আপনারা যদি আমার বাবার সঙ্গে কথা বলতে চান বলতে পারেন, আপনারা কথা অবশ্যই আমার বাবার সঙ্গে কথা বলাবো। এখন উনি দিল্লিতে আছেন। তো স্বাভাবিকভাবে যে একটা সিম্প্যাথি আদায় করার জন্য এত বড় নাটক কী দরকার ছিল ভাই? অবশ্য টিএমসি তো গ্রহণ করবে না নাটক না করলে, না? তো নাট মন্দিরে আপনি এই যে নাগরিকত্বের জন্য আবেদন বা মতুয়া কার্ডের জন্য আপনি সেখানে তারা চায় না যে এখানে ধর্মীয় ব্যাপার, সেখানে কেন? তার সমস্যা কি? সে যেমন তার বাবার বাড়িতে আছে, আমি আমার বাবার বাড়িতে আছি। সে তার ঘরের সামনে এখানে তাঁবু খাটিয়ে ধর্মীয় সার্টিফিকেট দিচ্ছে। আমার ঘরের সামনে প্রচণ্ড পরিমাণে মানুষের ভিড় হয়, যেটা সবচাইতে আমার সমস্যা যাতায়াতের জন্য, যার জন্য আমি ট্রান্সফার করে আমি বলেছি নাট মন্দিরে গিয়ে বসো, কোনো সভা টভা হলে তখন আমরা সরিয়ে নেব। তাতে তার জেলাসি হওয়ার কারণ কি? তার এত অ্যাগ্রেসিভ হওয়ার কারণটা কি? কিসের সমান ভাগ? কোন জায়গাতে সমান ভাগ দেব আমি? কোন মতুয়া মহাসংঘ তো তারও, মতুয়া মহাসংঘ তো তারও, সেও তো সেখানকার মহাসংঘাধিপতি। তাহলে তাকে আমি কি করে ডিপ্রাইভ করি? ওর জন্মই তো মিথ্যে নেই। ওর মা আমার কাছে এসেছিল, সেখানে কান্নাকাটি করছিল যে অপমান তার মাকে করেছে। যে সন্তানকে সে জন্ম দিয়েছে, সেই সন্তান যদি মার পরে অপমান করে, মাকে যদি সেখান থেকে বের করে দেয়। ওর মা আমার কাছে এসেছিল, কান্না করেছিল। দেখো, রাজনীতির কাছে আমি এই বাড়ির বড় এবং আমার শ্বশুর শাশুড়ি যে দায়িত্ব আমাকে দিয়ে গেছে, এই পরিবারের একজন বড় মা হিসেবে, বড় বৌমা হিসেবে, সেখানে আমার কাছে আমার যা এসেছিল, তখন ও কান্না করে বলল যে সন্তানকে আমি সুব্রত এবং সন্তানকে আমি জন্ম দিয়েছি এবং বড় ছেলের কোনো অধিকার নেই, নাট মন্দিরে বসে হিন্দু কার্ড দিচ্ছে, মতুয়াদের হিন্দু বানাচ্ছে,
তাদের আজকে সেখানে দাঁড়িয়ে আমি বলতে গেলাম যে এখানে যদি ভক্তদের জায়গা যার যার বাড়ির সামনে এটা করো, সুব্রতও করেছে, শান্তনুও করছি, সেখানে কোনো গোলমাল নেই। আজকে কেন নাট মন্দিরে তুমি এসেছো, তাই নাট মন্দিরে যদি তুমি এসে থাকো তাহলে সেখানে সুব্রতও জায়গা পাবে, সে বড় ছেলে, তোমাদের দুই ভাই সমান অধিকার। তখন আমাকে যেটা সত্যই তো, তার এই পরিবারে যারাই জন্মগ্রহণ করবে তাদের এই পরিবারের ছেলে হোক মেয়ে হোক তাদের সমান অধিকার তারা পাবে। আমাকে তখন আমার কাছে এসছে, আমি তখন সেখান থেকে আমি বললাম যে আমার কাছে তোমরা কি চাও। তখন বললো বড়দি তুমি আমার সঙ্গে নাট মন্দিরে চলো। আমি নাট মন্দিরে গেছি, সেখানে দাঁড়িয়ে এক সাইডে দূরে শান্তনু ঠাকুর বসেছিল, আর এক সাইডে সুব্রত বসেছিল। আমি বড় সন্তান, আমার কাছে তারা যখন এসছে আমার কর্তব্য তাদের পাশে দাঁড়ানো এবং এই অন্যায়ের বিরুদ্ধে আমার চিরকাল লড়াই, যে তারা সন্তান হিসেবে তার যোগ্য জায়গা পাওয়া উচিত, তার জন্য আমরা তাদের পাশে এবং আমার অল ইন্ডিয়া মতমহ সংঘ তাদের পাশে দাঁড়িয়েছে। এবং আপনারা দেখেছেন যে তারা এখন হাজার হাজার লোক তাদের যে সত্য যে ঘটনা সেটা জানার জন্য সেখানে তারা গেছে। বিগত কয়েক বছর ধরে দেখে যাচ্ছে যে আপনি ঠাকুর বাড়িতে অধিকারের লড়াই করে যাচ্ছেন, আজকে আপনারা বলছেন যে সুব্রত ঠাকুর আজ তার অধিকার ফিরে পেতে চাইছে ঠাকুর বাড়িতে, কি তাহলে দুটো জায়গায় এখন তিনটে ভাগে বিভক্ত হতে চলেছে, তিনটে জায়গায় অধিকারের লড়াই হতেই পারে, তিনটে কেন আরও হতে পারে, পরিবার থাকলে হতেই পারে, কিন্তু সে কেন পাবে না? এই লড়াই তো আজকে কপিলকৃষ্ণ ঠাকুরই নেই, লড়াই আমি আজকে প্রায় 40 বছর কি 50 বছর ধরে আমি লড়াই করে আসছি। এবং সেই লড়াই আবার এদের ভিতরে এসছে, আগামীতে তারও আবার সন্তান আছে, তারও দুটো সন্তান আছে, সেখানে হবে। তো এই লড়াইকে আমরা সত্যর পক্ষে আমি চিরকাল ছিলাম, এখনও আছি, যে যারাই এই ঠাকুর বাড়িতে জন্মগ্রহণ করে তাদের সমান অধিকার পাওয়া উচিত। সুব্রত ঠাকুরকে তৃণমূল কংগ্রেসে যোগ দিতে পারে? দেখুন, এটা তৃণমূলের বিজেপির কোনো ব্যাপার নয়। এটা তার কারণ হচ্ছে সুব্রত ঠাকুরকে ছোট করার জন্য দেখছে যে এখন আমার তো আর কিছু করার নাই। তার কারণ মাকে যে অপমান করেছে, যে করতে পারে, তখন নিজের দোষটা ঢাকার জন্য সে এখন দেখছে যে তাকে আমি কিভাবে, মানে এটাকে রাজনীতি একটা তকমা লাগানোর জন্য সেখানে বলছে যে ওর এসে চলে যেতে পারে। এই ব্যাপারে নিয়ে কোনো কথা আমাদের সঙ্গে হয়নি এবং তার পার্সোনাল ব্যাপার কি করবে না করবে সেটা আমরা জানি না। নাট মন্দিরে যে এখন যে কাজগুলো হচ্ছে সেই কাজগুলো হচ্ছে, আমি এটা শুনতে পেরে আমি বলছি কি তাহলে যখন শান্তনু ওখানে কাজ করবে তাহলে ওরা দুই ভাই নাট মন্দিরে দুই জায়গায় দুই ভাই করবে, দুই সাইডে। আমার এটা সিদ্ধান্ত, দুই ভাই সমানভাবে করবে। আমি দেখি শান্তনু যাচ্ছে দলবল নিয়ে, তার পিছনে যাচ্ছে ওর ওয়াইফ। আমি ভাবি কি এর মধ্যে ও গেছে চলে, আমার বড় ছেলে। তা আমি ভাবি গন্ডগোল বাদে কি না, আমার তো মনের মধ্যে দুঃখ করছে। আমি ছুটে গেছি, তাড়াতাড়ি ছুটে গিয়ে আমি বলছি শান্তনুকে, একদম বসা, আমি ওর সামনে কি বলছি, দেখ তোরা গন্ডগোল করিস না, আর যা করিস দুই ভাই তো সমান করে নেই, দুইজনে দুই সাইডে। সঙ্গে সঙ্গে আমাকে বলে, তুই আসছো কেন এখানে, তোমার এখানে কি দরকার, গন্ডগোল বাঁধাতে আসছো? আমি বলি কি মা, আমি গন্ডগোল বাঁধাতে আসবো কেন, আমি তো তোদের দুই ভাইয়েরই সমান অধিকার দিতে আসছি, যাতে গন্ডগোল না বাঁধে। তুই আমাকে এই কথা বলছিস কেন? হ্যাঁ তুমি চলে যাও, তুমি চলে যাও। তা আমি বলছি তোর মিসেস আসছে কেন, সে যদি আসতে পারে তা আমি তো তোদের মামি তো আসতে পারি, আমি আসতে পারি না? সে কথা আমি বলেছি। তারপরে এক কথায় দুই কথায় কথা বাড়ে, টপ করে আমাকে বলে, তুমি বাবাকে এখান থেকে তাড়িয়ে দিয়েছো। আমি ওর বাবাকে তাড়িয়ে দেবো কেন? সে নাতিপুতির জন্য অজ্ঞান, নাতিপুতি তাকে জড়িয়ে ধরে বলে, দাদু তুমি যেও না দিল্লির থেকে, তুমি থাকো। তারপরে 1.5 মাস থেকে সে আসছে, আবারও ফোন করে বলে, দাদু তুমি আসো, দাদু তুমি আসো। তা আমি বলছি কি যে তুমি তাহলে আমি এখানে অসুস্থ হইলে আমার কে দেখবে? ও চলে যায় কলকাতা, তাহলে আমাকে কে দেখবে? তুমি থাকো 1.5 মাস, তারপরে তুমি যাবা। তা ওর দাদু আবার চলে গেছে, এমতো অবস্থায় চলে গেছে। শান্তনু বলে, আমি কালকে আমাকে বলছে তুমি বাবাকে তাড়িয়ে দিয়েছো। জানি না
আমার কোনো এই জানার কোনো ইচ্ছাও নেই। সে এই ধরনের কথা বলেছে। তারপরে অনেক এ কথা সে কথা ধস্তাধস্তি, মানে আমাকে অনেক কিছু বলেছে। আমি বলি মারবি মার, এই যে আমি দিছি পিঠ পেতে, মার আমাকে। বলে পাগল হয়ে গেছে, মাথা একদম গেছে, পাগল হয়ে গেছে। আমি অনেক এরকম তর্ক বিতর্ক হচ্ছে। ওই তন্ময় আর ওই রাজু, এই দুটো আমার এই বাড়িটাকে শেষ করছে। এই দুটো আমার এই সংসারে আগুন ধরাইছে। আমি বলছি ছিলি তো জঙ্গলে, স্বর্ণখালির থেকে তুই আসছিস প্রথমে, এখন তুই রাজা হয়ে গেছিস, তুই সিংহর বাচ্চা হয়েছিস। আর ওই রাজু ওই আর একটা শয়তান, এই দুটো মিলে আমার সংসারটারে ধ্বংস করছে। আমি বলছি এর একটা বিহিত হওয়া দরকার। দুই ভাই হাতাহাতির জোগাড়। আমি তখন ভয়তে আমি কোথায় যাব, কার সাপোর্ট পাবো। আমি তাড়াতাড়ি মমতার কাছে চলে গেছি। আমি বলি বড়দি তুমি বলো যে তোমার সাথে তো আমার কোনো গন্ডগোল নেই, তাই তুমি বলো যে শান্তনুর এই সুব্রতর অধিকার এই বাড়িতে আছে কিনা। সে তো এই বাড়ির বড় ছেলে, তার অধিকার আছে কিনা। বলে নিশ্চয়ই আছে দিদি, বলো অধিকার আছে, সে বড় ছেলে, তার অধিকার থাকবে।